চলে আসলাম পরের ইউনিটে। আমরা লাস্ট কতদূর করেছিলাম সেটা হচ্ছিল ইউনিট 2। এবার আমরা ক্লাস 10 ফার্স্ট চ্যাপ্টারে ইউনিট 3 থেকে স্টার্ট করবো এবং আজকে আমরা এটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো যাতে এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, তাহলে স্টার্ট করা যাক। সাম ডেজ আফটার দ্য ফিউনারাল মানে কি বলেছিলাম আমরা? অন্ত্যেষ্টিক্রিয়া, অর্থাৎ যখন তাকে শ্মশানে নিয়ে যাওয়ার পথে যেটা কাজ করা হয় সেটাকে বলা হচ্ছে ফিউনারাল। তাহলে কিছুদিন পর, সেই ফিউনারেলের কিছুদিন পর, এই স্পেশাল ট্রেন টু গান্ধীজি's অ্যাশেস টু এলাহাবাদ। তাহলে কিছুদিন পর একটা স্পেশাল ট্রেনের আয়োজন করা হলো এবং সেটাতে গান্ধীর যে অ্যাশ মানে ওর যে গান্ধীজির যে অ্যাশেসগুলো আছে, মানে অ্যাশ মানে তো ছাই, সেই অ্যাশেসগুলো নিয়ে যাওয়া হচ্ছে কোথায়? এলাহাবাদে। খুব ইম্পর্টেন্ট, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এলাহাবাদে। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ মানে আমরা বলতে পারি ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স। তাহলে কম্পার্টমেন্টটা কিভাবে? ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। তাহলে মানুষরা কি করছিল? ওখানে গান করছিল, ভজনস। পিপল ডিড নট উইপ এনিমোর। খুব ইম্পর্টেন্ট একটা লাইন, পিপল ডিড নট উইপ এনিমোর। মানুষেরা আর কান্নাকাটি করছিল না। কারণ দে কুড ফিল গান্ধীজি's প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। কারণ তারা কি করছে? তারা কুড ফিল, অনুভব করতে পারছিল গান্ধীজির প্রেজেন্স মানে উপস্থিতি। অ্যামিড মানে মধ্যে, ইন দ্য মিডল অফ। অ্যামিড মানে ইন দ্য মিডল অফ বলতে পারি, ইন দ্য মিডল অফ দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, অর্থাৎ ফুল এবং গানের মধ্যে। এই যে ভজন টজনগুলো হচ্ছে, কীর্তন হচ্ছে, এগুলোর মধ্যে গান্ধীজির ওখানে অ্যাশেসটাকে তারা যখন নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন তাদের সঙ্গে গান্ধীজিও উপস্থিত রয়েছেন। এই জন্য তারা আর উইপ করছে না। উইপ মানে ক্রাই, কাঁদা উইপ মানে কাঁদা। আচ্ছা, অ্যাট এভরি স্টেশন, প্রত্যেকটা স্টেশনে সরোফুল মানে হচ্ছে দুঃখী। সরোফুল মানে কি? সরোফুল মানে হচ্ছে দুঃখী মানুষের ভিড়। সরফুল ক্রাউড, মানুষের ভিড়। ফিল্ড দ্য প্ল্যাটফর্ম, গোটা প্ল্যাটফর্মটাকে ভরিয়ে রেখেছে। অ্যামিড মানে বললাম ইন দ্য মিডল অফ, তার মানে মধ্যে। অ্যামিড মানে মনে রাখো মধ্যে। কিসের মধ্যে? অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার। এই যে সং, গান হচ্ছে, প্রেয়ার হচ্ছে, প্রার্থনা হচ্ছে, দ্য ট্রেন রিচড। এই করতে করতে ট্রেনটা পৌঁছে গেল কোথায়? এলাহাবাদে। দ্য অ্যাসেস ওয়্যার ইমার্জড, খুব ভালো ওয়ার্ড। ইমার্জড মানে হচ্ছে জলের মধ্যে নিমজ্জিত করে দেওয়া, জলের মধ্যে নিমজ্জিত করে দেওয়া হলো ইন দ্য গাঙ্গেস। কোন জল? গঙ্গার জলে। হোয়ার এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড মানে জড়ো হওয়া বা জমা হওয়া, একত্রিত হওয়া। তাহলে জমা হয়েছে একটা হিউজ ক্রাউড, মানুষের ভিড় জমা হয়েছে, দল জমা হয়েছে অ্যাট দ্য ব্যাঙ্ক। এই ব্যাঙ্ক মানে কি বলতো? এই ব্যাঙ্ক মানে হচ্ছে নদীর তীর, অর্থাৎ নদীর তীরে, ওই গঙ্গা নদীর তীরে একটা বিরাট ক্রাউড জমা হয়েছে। আফটার ওয়ার্ডস উই অল ওয়েপ্ট। এরপরে আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে চলে গেলাম ব্যাক টু দিল্লি, আবার দিল্লিতে। আশা করি বোঝা গেল। নেক্সট, পরে দেখি কি বলছে। ব্যাক ইন দিল্লি, এবার দিল্লিতে এসে আই ফেল্ট অ্যাট সি, আমার মনে হচ্ছে যেন আমি কিনা সমুদ্রের মধ্যে, অথই জলে পড়ে যাওয়া। ফেল্ট অ্যাট সি মানে অথই জলে, অথই সরি অথই জলে, মনে হচ্ছে অথই জলে পড়ে গেছে। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি। হ্যাঁ, যদিও আমি সরাসরি গান্ধীজির সঙ্গে হাঁটিনি। গন টু প্রিজন মানে কি? প্রিজন মানে হচ্ছে জেল। আমি জেলেও যাইনি। অ্যাট হিজ কল, তার ডাকে। অথবা মেড এনি স্যাক্রিফাইস, কোনো রকম স্যাক্রিফাইসও করিনি। অর্থাৎ স্যাক্রিফাইস মানে বলিদান, আত্মবলিদান বা বলিদান করা। অর্থাৎ কোনো বলিদানও দেইনি ফর মাই কান্ট্রি, আমার দেশের জন্য। তবুও যেন আমার মনে হচ্ছে যে আমি অথই জলে পড়ে গেছি। মাই সিস্টার্স অ্যান্ড আই, আমার বোনগুলি এবং আমি, অ্যান্ড আদার ইয়াং, অন্যান্য যে সমস্ত যুব
পিপল, ইয়াং পিপল, যুব সমাজ রয়েছে, লাইক মি, আমার মতো, হ্যাড বিন মেয়ারলি অনলুকার্স। আমরা কীরকম আমাদের ভূমিকা ছিল? আমরা ছিলাম শুধুমাত্র অনলুকার্স। অনলুকার্স মানে প্রত্যক্ষ, প্রত্যক্ষদর্শী। অনলুকার্স মানে হচ্ছে প্রত্যক্ষদর্শী হিসেবে আমরা ভূমিকা পালন করেছিলাম। তবুও আমার মনে হচ্ছে আমি যেন অথৈ জলে পড়ে গেছি। আই ফেল্ট অ্যাট সি। আই ফেল্ট, আমার মনে হচ্ছিল, আই হ্যাড গ্রোন আপ, মানে বড় হয়েছি। আমার মনে হচ্ছিল আমি যেন বড় হয়েছি। কিসের মধ্যে? উইদিন এ ম্যাজিক সার্কেল, একটা ম্যাজিক সার্কেলের মধ্যে। সার্কেলটা কার? উইথ বাপুস। অর্থাৎ যতদিন বাপু বেঁচে ছিল ততদিন মনে হচ্ছিল কেউ একটা জাদুর একটা সার্কেল বানিয়েছে, মানে প্রোটেকশনের মধ্যে রয়েছে, যে যখন বাপু বেঁচে ছিল। কিন্তু যেই বাপু আজকে মারা গেলেন, পাসিং অ্যাওয়ে হয়ে গেল, আই ফেল্ট, আমার মনে হলো ওই ম্যাজিক সার্কেলটা হ্যাড ভ্যানিসড, মানে উধাও হয়ে গেছে, আর নেই। অর্থাৎ এবার তাকে কীরকম মনে হচ্ছে? তাকে মনে হচ্ছে আনপ্রোটেক্টেড, আর সুরক্ষিত নয়। লিভিং মি, আমাকে ছেড়ে দিয়ে গেছে বাপু, কীরকম? অসুরক্ষিত, আনপ্রোটেক্টেড, অসুরক্ষিত, অসুরক্ষিত। উইথ অ্যান এফোর্ট, এবার একটা চেষ্টা করে, উইথ অ্যান এফোর্ট, একটা চেষ্টা করে, আই রাউজ মাইসেলফ, আমি নিজেকে উদ্যত করলাম। রাউজ, নিজেকে ওঠালাম। আমি পুরো ভেঙে পড়েছিলাম, মনে হচ্ছিল আমি অথৈ জলে পড়ে গেছি। এবার আমি জোর করে একটু উঠে বসার চেষ্টা করলাম। আই আস্কড মাইসেলফ, কারণ আমি নিজেকে তখন জিজ্ঞাসা করলাম, হ্যাড বাবু লিভড অ্যান্ড ডায়েড ফর নাথিং? বাপু যে এতদিন জীবিত ছিলেন এবং এই যে মারা গেলেন, তিনি কি কিছুই অর্থাৎ তার এই বলিদান কি কোনো কাজেই দেবে না? কিছুর জন্য কি তিনি এইসব করেননি? অর্থাৎ তার বেঁচে থাকা, তার মরে যাওয়ার কি কোনো মানে রাখে না? হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ? কি করে আমি এত সহজে আমার কারেজটাকে, কারেজ মানে কি? কারেজ মানে হচ্ছে সাহস, আমি এই সাহসটাকে হারিয়ে ফেলবো। when he was no longer there, যখন সে বা তিনি আর এখানে নেই বা ছিলেন না, অর্থাৎ তিনি মারা গেছেন, তাহলে কি আমি কি এত সহজে আমাদের সাহস, আমার মধ্যে থাকা সাহসটাকে আমি হারিয়ে ফেলবো, নষ্ট করে দেব? মাই ভ্যালুজ, আমার নীতিবোধ, আমার যে ভ্যালুগুলো আছে, আমার যে মূল্যবোধ আছে, ওয়ার নট সো উইক, সেটা কিন্তু অতটা উইক না, অতটা দুর্বল না, অতটাও দুর্বল না। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু, অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ, সাধারণ মানুষ বাপুর কাছে, ফোক, অর্ডিনারি ফোক মানে সাধারণ জনগণ, বাপুর কাছে কিন্তু হি কীরকম ছিলেন? ব্রড দেম, বাপুর কাছে অন্যরকম ছিল, কারণ তিনি ব্রড দেম আউট, তাদেরকে নিয়ে এনেছিলেন, বের করে এনেছিলেন, অফ ইনডিফারেন্স, ইনডিফারেন্স থেকে বার করে নিয়ে এসেছিলেন, অর্থাৎ উদাসীনতা, উদাসীনতা থেকে তাকে বার করে এনেছিলেন এবং অ্যাওয়েকেন, জাগিয়ে তুলেছিলেন তাদেরকে, তাদের মধ্যে জাগরণ ঘটিয়েছিলেন, টু ওয়ান অ্যান্ড অ্যানাদার সাফারিং, যাতে তারা একে অপরের দুঃখে সামিল হতে পারে, একে অপরের দুঃখ বুঝতে পারে। প্রথমে তারা হয়তো এই জিনিসটা বুঝতো না, তাদের এই মূল্যবোধটা তৈরি হয়েছিল না, কিন্তু পরবর্তীতে বাপুই একমাত্র মানুষ ছিলেন যিনি তাদের মধ্যে এই মূল্যবোধটা জাগাতে পেরেছিলেন, এবং প্রত্যেকে তখন একে অপরের সঙ্গে কী করতে শুরু করেছিলেন? একে অপরের দুঃখে সামিল হতে শিখেছিলেন। হোয়াট ইফ নাও, এবার এখন কি হয়? বাপু যে চলে গেছেন, বাপু ইজ গন, তাহলে এখন কি হবে? উই ওয়ার স্টিল দেয়ার, আমরা তো তখনও ছিলাম, ইয়াং, স্ট্রং, প্রাউড, অর্থাৎ যুবক, শক্তিশালী, প্রাউড মানে আমরা গর্বিত, টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, যাতে করে আমরা আমাদের সামনে তার ব্যানারটাকে ধরে, অর্থাৎ তার ব্যানারটাকে আমাদের সামনে নিয়ে চলার মতো আমরা গর্বিত, আমরা ওই শক্তিটা আমাদের রয়েছে, আমরা এখনও যুবক, সুতরাং আমরা তো এখনও রয়েছিলাম সেখানে। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে, বাপু হয়তো মারা গিয়েছেন, বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ, কিন্তু তার ভারতবর্ষ চালিয়ে যেতে থাকবে, টু লিভ ইন হিজ চিলড্রেন, তার ভারতবর্ষ চলতে থাকবে কোথায়? বেঁচে থেকে, অর্থাৎ তার ভারতবর্ষ বেঁচে থাকবে, ক্রমাগত অনবরত বেঁচে থাকবে তার সন্তানদের মধ্যে। বোঝা গেল? এখানে ডেকড মানে আমি অলরেডি বললাম ডেকোরেটেড, আর ইনডিফারেন্স মানে ল্যাক অফ ইন্টারেস্ট, অর্থাৎ কোনো যাই আসে না, এরকম উদাসীনতা, উদা, একটু বানানটা ভুল হয়েছিল। আচ্ছা, এবার আমরা চলে আসি কম্প্রিহেনশন এক্সারসাইজে। দেখো, চুজ দ্য অল্টারনেটিভ। গান্ধীজিজ অ্যাশেস ওয়ার টেকেন টু, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? আমরা দেখলাম এলাহাবাদে।
আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড বাই দ্য, একটা বড় সড়ো অর্থাৎ মানুষের ভিড় জড়ো হয়েছিল কোথায়? গঙ্গা নদীর তীরে, ব্যাঙ্ক অফ গাঙ্গেস। আচ্ছা, গান্ধীজি অ্যাওয়েকেন পিপল টু ওয়ান অ্যানাদার্স, গান্ধীজি জাগিয়ে তুলেছিলেন মানুষদেরকে একে অপরের প্রতি কি? দুঃখে সামিল হওয়া, সাফারিং কথাটা ওখানে রয়েছে। এবার চলে আসি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। পিপল অন দ্য স্পেশাল ট্রেন, দেখে নিই আমরা লাইনটা কোথায় আছে। দেখো, পিপল অন দ্য ট্রেন আছে। এই যে ট্রেনটা কিরকম ছিল, ট্রেনটা স্পেশাল ছিল, তাহলে ওই ট্রেনের উপরেই কথা বলছে, তার পিপল অন দ্য ট্রেন, তাহলে আমরা বলতে পারি স্যাং ভজন্স। পিপল অন দ্য স্পেশাল ট্রেন স্যাং ভজন্স। আচ্ছা, তাহলে এখানে হয়ে গেল স্যাং ভজন্স বলতে পারি আমরা, স্যাং ভজন্স, এটা হয়ে গেল। তারপর 2 নম্বর, দ্য অথার ফেল্ট শি হ্যাড গ্রোন আপ উইথ হিম, অথার মনে করছিল, ভাবছিল সে বড় হয়েছে কিসের মধ্যে? দেখলাম আমরা একটা ম্যাজিক সার্কেল, তাই না? একটা ম্যাজিক সার্কেল হবে। আচ্ছা দেখি কোথায় আছে। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইদিন এ ম্যাজিক সার্কেল, তার অ্যান্সারটা হয়ে গেল এ ম্যাজিক সার্কেল। ক্লিয়ার? তারপর চলে আসি, তাহলে 2 নম্বর হয়ে গেল। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট, বাপু মারা গিয়েছে কিন্তু, একদম লাস্ট লাইন, বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট, তাহলে বাকিটা অ্যান্সার হয়ে যাবে হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। ক্লিয়ার? একদমই সহজ, সবারই পারার কথা। তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার দেখি আমরা কজ অ্যান্ড এফেক্ট। কজ মানে কি বলেছিলাম? কজ মানে কারণ, আর এফেক্ট মানে হচ্ছে ফল। তাহলে যদি এটা দেওয়া থাকে তাহলে এটা এটা পড়ে নিয়ে এরপরে বলবো কারণ মনে মনে, তাহলে যেটা উত্তর পাবে সেটা এখানে আমরা লিখবো। পিপল ডিড নট উইপ এনিমোর, পিপল আর কাঁদছিল না, কারণ পিপল আর কাঁদছিল না কেন? কারণ তারা গান্ধীজির প্রেজেন্সটা অনুভব করছিল। তাহলে আমরা বলতে পারি যে দেখো, পিপল ডিড নট উইপ এনিমোর, এটা দেওয়া আছে, তাহলে অ্যান্সারটা কি হবে? ফর দে কুড ফিল গান্ধীজির প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, এই পুরোটা অ্যান্সার হয়ে গেল। তারপর চলে আসি, তারপর বলছে দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিসড, তাহলে ম্যাজিক সার্কেলটা ভ্যানিশ হয়ে গেল। এর ফলে কি হলো? এর ফলে ম্যাজিক সার্কেলটা যেই ভ্যানিশ হয়ে গেল, তখন কি বললাম আমি একটু আগে, যে যখনই ও দেখলো যে ম্যাজিক সার্কেলটা ভ্যানিশ হয়ে গেল, আই ফেল্ট অ্যাট সি, তাই না? আমি মনে করলাম যেন আমি অথই জলে পড়ে গেছি। এই যে দেখো, বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ ম্যাজিক সার্কেল, বাট with the passing away I felt the magic circle had vanished leaving me unprotected। তাহলে হি she felt at she বলতে পারি, বা দ্য অথার ফেল্ট অ্যাট সিও বলতে পারি, অথবা বলতে পারি যে লাস্টের লাইন এই যেটা দেখলাম যে লিভিং হিম আনপ্রোটেক্টেড, এই জায়গাটা আমরা জুড়তে পারি। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে যে ম্যাজিক সার্কেল ভ্যানিসড, তার ফলে কি হলো? দ্য অথর ফেল্ট আনপ্রোটেক্টেড, এক কথায় হয়ে গেল দুটোই। বেশ, তারপর চলে আসি, দ্য অথার ফেল্ট দ্যাট শি উডন্ট লুজ কারেজ সো ইজিলি, কারণ কি ছিল? অর্থাৎ অথার অনুভব করলো যে সে এত সহজে নিজের সাহসটাকে হারিয়ে ফেলবে না, তাই তো? ফেলা তার উচিত না। কারণ কি? কারণটা কি আমরা বললাম না, যে তার মূল্যবোধ কি অতটাই ভ্যালুজ। আচ্ছা, দেখো এখানে আছে, আচ্ছা, যে মাই ভ্যালুজ ওয়্যার নট সো উইক, তাই তো?
How could I easily lose courage when he was no longer, then my values were not so weak? আরেকটা জিনিস কি, বাপু যে মারা গেছেন বা জীবিত সেটা কি কোনো কিছুর জন্যই না, তাই তো? এই দুটো থেকে আমাদেরকে মোটামুটি একটু বানিয়ে লিখতে হবে। তাহলে আমরা যদি লিখি যে দ্য অথার্স ভ্যালুজ ওয়ার নট সো উইক অ্যাট অল, এই কথাটা জুড়ে দিলে আরো ভালো লাগবে শুনতে। তাহলে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমাদের ক্লাসগুলো বেশ ভালোই লাগছে। দেখো, খুব ইজিলি আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে অ্যান্সারগুলো করতে হবে। এমন কিছু আহামরি কঠিনও কোয়েশ্চেন অ্যান্সার ছিল না যেটা আমার তোমাদের অসুবিধা হতো, বাট আমি তবুও অ্যান্সারগুলো করিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা যদি গ্রামারের দিকে একটু তাকাই, তাহলে রিড দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্স। এখানে বলেছে জাস্ট পড়তে, মেন অ্যান্ড উইমেন ওয়ার স্যাড, দে কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। এবার এখানে আমরা কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাই ডাইরেক্ট। দেখো, ইউজ পার্টিসিপল দিয়ে করতে বলে আমি শুধু অ্যান্সার করে দিচ্ছি, কারণ এগুলো গ্রামার অনেক বোঝাতে হবে। দেখো, আই স পার্টিসিপল মানে কি, ভার্ব প্লাস আইএনজি দিয়ে হতে পারে, অথবা ভার্বের থার্ড ফর্ম দিয়ে হতে পারে, তাই তো? তাহলে আই স এ স্নেক, আই র্যান অ্যাওয়ে, অর্থাৎ আমি একটা সাপ দেখলাম, আমি পালিয়ে গেলাম। বলছে এক কথায় জয়েন করো, সিঙ্গেল সেন্টেন্স, মানে সিঙ্গেল সেন্টেন্স মানে একটাই মাত্র মেন ভার্ব থাকবে। এখানে দেখো স একটা মেন ভার্ব আছে, রান অ্যাওয়ে একটা মেন ভার্ব আছে। আমাকে যেমন করে হোক একটাই মেন ভার্ব ইউজ করতে হবে, দুটো করলে কিন্তু সেটা কমপ্লেক্স বা কম্পাউন্ড হয়ে যায়। দ্যাটস ওয়াই আমাকে এনি হাউ সেটাকে একটা মেন ভার্বে নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে পার্টিসিপল ইউজ করতে হবে ভার্ব প্লাস আইএনজি দিয়ে, যেমন সকে আমি সিং যদি করে দিই, তাহলে সিং এ স্নেক কমা আই র্যান অ্যাওয়ে, এটা হবে অ্যান্সার। কেন হলো, অর্থাৎ দেখো যদি বাংলায় বলি, আই স এ স্নেক, আমি একটা স্নেক দেখেছিলাম, আমি একটা সাপ দেখেছিলাম, আমি পালিয়ে গিয়েছিলাম। অর্থাৎ আমি বলতে চাইছি যে আমি একটা সাপ দেখে, তাই তো, আমি একটা সাপ দেখে, মানে দেখেছিলামটা কি করলাম, দেখে মানে আফটার সিং। আমি যে বললাম যে আমি টিফিন করলাম, আমি স্কুলে গেলাম, তাহলে টিফিন করে আমি স্কুলে গেলাম। এই যে যে কোনো ভার্বকে আমি কি করছি, আমি একার করে দিচ্ছি। খাওয়াকে খেয়ে, যাওয়াকে যে, পড়াকে পড়ে, এটা হয়ে গেল পার্টিসিপল দিয়ে জয়নিং, ভার্ব প্লাস আইএনজি, এটা ওয়ান কাইন্ড অফ। আচ্ছা, তারপরে চলে আসি, দেখো ইউজ প্রিপোজিশন উইথ জিরান্ড। কি বলেছে উইথ, এটাও দেখো জিরান্ড কাকে বলে, যখন ভার্ব প্লাস আমি আইএনজি ইউজ করব, কিন্তু ওটা কি হিসেবে কাজ করবে, ওটা নাউন হিসেবে কাজ করবে, তাহলে সেটাকে বলা হবে জিরান্ড। এবার ইউজ প্রিপোজিশন উইথ জিরান্ড, তাই তো? দেখি কি বলেছে, হি লার্নস মিউজিক, হি লিসেন টু দ্য কর্ডস, তাই তো? সে মিউজিকটাকে শেখে, সে ওই খর্ডসটাকে মানে যে তরঙ্গগুলো বাজছে, তরঙ্গগুলো, সেই তরঙ্গগুলোকে শুনে, ভালো করে শুনে, তাই তো? তাহলে আমি বলতে পারি যে হি লার্নস মিউজিক, হি লার্নস, তাহলে হিলস মিউজিক, হি লিসেন্স টু দ্য খর্ডস। তাহলে বলা হচ্ছে যে আমাকে প্রিপোজিশন একটা ইউজ করতে হবে আর ভার্ব প্লাস আইএনজি ইউজ করতে হবে, তাই তো? তাহলে দেখো এটার মানেটা কি বলতে চাইছে, সে মিউজিক শেখে, সে খর্ডসগুলোকে, অর্থাৎ যে নোটগুলো আছে গানের নোটগুলো, সেগুলো ভালো করে মন দিয়ে শোনে। তাহলে মন দিয়ে শুনে, শোনার দ্বারা সে মিউজিকটাকে শুনে বলতে পারি, শেখে। তাহলে এটাই অ্যান্সারটা এরকম হবে। এটা পরে যখন আমি যখন জয়েনিং করাবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তখন এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা তোমরা ওখানে দেখতে পাবে যে কীভাবে হচ্ছে ব্যাপারটা। এখানে আমি সিম্পল দেখিয়ে দিচ্ছি, হি লিসেন্স টু দ্য খর্ডস, তাই তো? তাহলে এখানে হয়ে যাবে বাই, আর লিসেনটাকে করতে হবে লিসেনিং। তাহলে হি লার্নস মিউজিক বাই লিসেনিং টু দ্য খর্ডস। দেখো প্রিপোজিশন আসলো আর ভার্ব প্লাস আইএনজি হলো, এটাই বলতে চাইছে এখানে। তারপর দেখো, গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্টস, ইউজ নাউন ইন অ্যাপোজিশন। দেখো, নাউন ইন অ্যাপোজিশন মানে হচ্ছে, আমি বললাম আমার একটা বন্ধু আছে, বন্ধুটির নাম রাহুল, সে আমাদের ফার্স্ট বয়। তাহলে যে আমার বন্ধু সেই রাহুল, সেই ফার্স্ট বয়, তাহলে প্রত্যেকটা ওর সম্বন্ধে বোঝানো হচ্ছে। তাহলে আমি এখানে কমা কমা দিয়ে বলতে পারি, যেটাই গোল্ড সেটাই প্রিসিয়াস মেটাল, এবং সেটাই ইউজ করা হয় অর্নামেন্টসের জন্য। তাহলে কিচ্ছু না, এটা কেটে দিয়ে একটা কমা করে দেবো, আর এখানে একটা কমা করে দেবো। তাহলে গোল্ড আর প্রিসিয়াস মেটাল, আর এটা দরকার নেই, ইজ ইউজ টু মেক অর্নামেন্টস। বোঝা গেল? এইভাবে করতে হয়। পরে আমি ওটা বিশদে তোমাদেরকে শেখাবো, তোমরা ক্লাসগুলো অবশ্যই ফলো করো, গ্রামারগুলো। দেখো, রামু হ্যাজ সাম মানি, হি ক্যান বাই বুকস, ইউজ ইনফিনিটিভ, খুবই সহজ। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব,
টু প্লাস ভার্ব মানে ভার্বযুক্ত তে, অর্থাৎ করাযুক্ত তে করতে, খাওয়াযুক্ত তে খেতে, দেখাযুক্ত তে দেখতে। তাহলে দেখি তে দিয়ে জয়েন করতে হবে। রামু হ্যাজ সাম মানি, রামুর কাছে কিছু টাকা আছে, সে কিছু বই কিনতে চায়। তাহলে রামুর কাছে কিছু টাকা আছে বই কেনার জন্য, মানে বই কিনতে। তাহলে এখানে কিছুই লাগবে না, টু বাই করে দাও। তাহলে রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস, হয়ে গেল। আচ্ছা, দ্য স্কাই ওয়াজ ক্লাউডি উই পোস্টপন্ড আওয়ার জার্নি। দেখো নমিনেটিভ অ্যাবসলিউট, নমিনেটিভ অ্যাবসলিউট মানে হ্যাভিং, হ্যাভিং ভার্বের থার্ড ফর্ম। নমিনেটিভ অ্যাবসলিউট মানে হ্যাভিং আর ভার্বের থার্ড ফর্ম। তাহলে দ্য স্কাই হ্যাভিং ক্লাউডি, তাহলে এখানে কি করব, হ্যাভিং, দেখো ভার্ব কি আছে, ওয়াজ আছে, ওয়াজের থার্ড ফর্ম কি, বিন। দ্য স্কাই হ্যাভিং বিন ক্লাউডি উই পোস্টপন্ড আওয়ার জার্নি, এটা অ্যান্সার হবে। দ্য বয় রোড দ্য অ্যান্সার, ছেলেটি উত্তরটি লিখেছিল। দ্য অ্যান্সার ওয়াজ ইনকারেক্ট। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ অ্যাডভার্ব মানে ভার্বের সঙ্গে আমরা এল ওয়াই যুক্ত দিয়ে ইজিলি অ্যাডভার্ব করে দিই, কারেক্ট, কারেক্টলি, ইনকারেক্ট, ইনকারেক্টলি। তাহলে এই ইনকারেক্ট ওয়ার্ডটাকে আমি ইনকারেক্টলি কথাটাকে ইউজ করতে হবে। তাহলে দ্য বয় রোড দ্য অ্যান্সার ইনকারেক্টলি, আর এগুলো দরকার নেই, বোঝা গেল। এই এতদূর পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেল। আরও রয়েছে, ওগুলো গ্রামার এখন করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, পরে না হয় আমি এগুলো অন্য সময় আমি যখন শেখাবো গ্রামার এই চ্যাপ্টারটা, তখন আমরা পুনরায় এই বাকি অ্যান্সারগুলো একবার দেখে নেব, ঠিক আছে। এখানে কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন করতে বলেছে। কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে অ্যান্ড, বাট, অর, সো, অ্যাজ সুন অ্যাজ, এগুলো নট অনলি বাট অলসো, এই জিনিসগুলোতে করতে বলেছে। আর এখানে তারপরে হয়তো নিশ্চয়ই কমপ্লেক্স থাকবে মেবি, যাই হোক, কম্পাউন্ড সিম্পল সব মিলিয়ে রয়েছে, সিম্পল, কম্পাউন্ড, নাউন ক্লজ, ঠিক আছে। এগুলো আমার আলাদা করে তোমরা না বোঝালে তোমরা ডিরেক্টলি ওরকম গ্রামার তো মুখস্থ করা যায় না, সুতরাং এগুলো আমার গ্রামার ক্লাস তোমরা ফলো করো, জয়নিংয়ের যেটা আমি ক্লাস দেবো সেটা তোমরা ফলো করো, এগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। চলো ঠিক আছে, খুব ভালোভাবে ক্লাসগুলো করো, মন দিয়ে বারবার দেখো দরকার পড়লে, এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে সবাই উপকৃত হতে পারে। চলো আজকের মতো এতদূরই থাকলো, তাহলে আমাদের ক্লাস 3টে চ্যাপ্টার ক্লাস 10-এর কমপ্লিট হয়ে গেল। এবং তোমাদের যে ফার্স্ট ফেজের এক্সামটা হতে চলেছে মাধ্যমিকের, সেটা আশা করি 3টে চ্যাপ্টার নিয়েই হবে। সুতরাং তোমাদের টেক্সট নিয়ে আপাতত ফার্স্ট ফেজের যে এক্সামটা হবে সেটা নিয়ে আর কোনো চিন্তা নেই, এটা তোমরা করে নেই তো টেক্সটটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টারের আমি আলাদা আলাদা করে এক্সট্রা অর্ডিনারি কোয়েশ্চেন্সগুলো করাবো। এরপর আমি মেনলি ফোকাস করছি গ্রামারে, তোমরা গ্রামারের ক্লাসগুলো ফলো করতে থাকো। চলো।